দেখতে দেখতে ১ সপ্তাহ কেটে যায়। এই ১ সপ্তাহে আমি আরুষকে অনেকবার সত্যিটা বলার চেষ্টা করেছি, কিন্তু আফসোস আরুষ প্রতিবারই আমার কথা ইগনোর করে চলেছে। কেননা আমার মুখেই সে আগের দিনের কথা যেন তার সহ্য হয় না। কেননা আমি আগের কথা তুলতেই তার আমার করা সেই অপমান আর বিশ্বাসঘাতকতার কথা মনে পড়ে যায়। আমার বলা প্রত্যেকটা কথা তার কানে বাজতে থাকে, আর সেই দৃশ্য তার সামনে ভেসে ওঠে যে কিভাবে আমি তাকে ঠকিয়েছিলাম, যার ফলে ওর রাগ উঠে যায় আর আমার সাথে খারাপ ব্যবহার করে বসে। আরুষ কোনো মতেই আমাকে কষ্ট দিতে চায় না, আর না নিজে সেই কষ্টগুলো মনে করতে চায়। কিন্তু আমি এবার কি করব? ওকে সত্যি জানানোটা যে আমার বড্ড প্রয়োজন, কিন্তু কিভাবে ওকে জানাবো তা বুঝে উঠতে পারছিলাম না। আমি যখন এইসব ভাবছি তখন আরুষ আমার পাশে এসে দাঁড়ায়। আমি সেই আগের মতো ভেবেই চলেছি। আরুষ তা দেখে হালকা কাশি দেয়। আমি চমকে উঠি। আমি পাশে ফিরে দেখি আরুষ দাঁড়িয়ে আছে। আমাকে এইভাবে চমকে যেতে দেখে আরুষ ভুরু কুঁচকিয়ে আমার দিকে তাকায় আর বলে, এত গভীরভাবে কার চিন্তায় মগ্ন ছিলি যে তুই বুঝতেই পারিসনি আমি তোর পাশে এসে দাঁড়িয়েছি? মানে আসলে থাক, বলতে হবে না। যার ইচ্ছা তার ভাবনায় মগ্ন থাক, তাতে আমার কি। সে যাই হোক, বেডে একটা প্যাকেট আছে, সেখানে একটা ড্রেস আর তোর প্রয়োজনীয় সকল জিনিস আছে। ওইটা পরে সন্ধ্যায় রেডি হয়ে নিস। কেন? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমাদের ক্লায়েন্ট আমাদের একটা পার্টিতে ইনভাইট করেছে, সেখানে যেতে হবে। তাহলে তুমি যাও, আমি কই যাব না। আমাদের দুজনকেই ইনভাইট করেছে, সো আমাদের দুজনকেই যেতে হবে। আর এমনিও আমি তোর মতামত চাইনি। তুই যেতে চাস বা নাই চাস, তোকে তো আমার সঙ্গে যেতেই হবে। সো ইউ হ্যাভ নো চয়েস। আর হ্যাঁ, আমি এই বিষয় নিয়ে আর কোনো বাড়তি কথা শুনতে চাই না। গট ইট? আমাকে আর কিছু বলতে না দিয়ে সে হনহনিয়ে চলে যায়। আমি স্থির দৃষ্টিতে আরুষের যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমি ভালো করেই জানি আমি না যেতে চাইলেও আমায় যেতে হবে, তাই কিছু না বলে রুমের দিকে পা বাড়াই। সন্ধ্যায় আরুষ রুমে এসে থমকে দাঁড়ায়, কেননা তার সামনেই এক হুর দাঁড়িয়ে আছে। সে তার হুরকে আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পরনে হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশনের একটা পার্টি গাউন, এর মধ্যে ছোট ছোট সাদা পাথর বসানো, চোখে আইলাইনার, ঠোঁটে কফি কালারের লিপস্টিক, মুখে তেমন কোনো মেকআপ নেই, চুলগুলো স্ট্রেট করা, সামনে লেয়ার কাটা ছোট ছোট চুলগুলো কপালে এসে বারবার বাড়ি খাচ্ছে, কানে ছোট ছোট ডায়মন্ডের ইয়ারিং, হাতে সাদা পাথরের একটা ব্রেসলেট, এর সাইডে ওড়না নেয়া। সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে সায়রাকে। আরুষ তো নেশা ভরা চাহনিতে ওর দিকে তাকিয়ে আছে। তখন সায়রা সামনে এসে বলে, এই যে মিস্টার, রেডি হবেন না? সন্ধ্যা তো নেমেই আসলো। সায়রার কথায় আরুষের ধ্যান ভাঙে। সে কিছু না বলে আলমারি থেকে একটা ব্লু কালারের সেট বের করলো, তারপরে তা নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। পার্টিতে সকলের দৃষ্টি সায়রা আর আরুষের দিকে, কেননা তাদের একসাথে একদম সেই লাগছে বলতে গেলে। মেড ফর ইচ আদার যাকে বলে। পার্টিতে থাকা সকল মেয়েরা আরুষের দিকে হাঁ করে তাকিয়ে আছে, থাকবেই বানা কেন। আরুষ আজ সায়রার সাথে ম্যাচ করে ব্লু ব্লেজার, ব্লু প্যান্ট পরেছে, ভিতরে হোয়াইট কালারের শার্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে ব্ল্যাক কালারের চেইন ওয়াচ। সব মিলিয়ে সেই পরিমাণের হ্যান্ডসাম লাগছে তাকে। আমি নিজেও প্রথমে আরুষের দিকে হাঁ করেই তাকিয়েছিলাম, কিন্তু যখন বুঝতে পারি যে সেই সব মেয়েরা আরুষের দিকে হাঁ করে তাকিয়ে আছে, যখন জিদ উঠে গেল। সে নিজের সাথেই বিড়বিড় করতে লাগলো, এত হ্যান্ডসাম সেজে আসার মানে কি বুঝলাম না। সব মেয়েরা কেমনে তাকিয়ে আছে? অন্যের জামাইয়ের দিকে এমনি কেউ তাকায়? যত সব লুচ্চা মাইয়াগুলি দেখিস, তোকে ভাগে একটা কালা কুমিরের মতো একটা জামাই পরবো। আমার জামাইয়ের দিকে নজর দেওয়া। আমি এইসব যখন বিড়বিড় করে বলছিলাম, তখন এক ছেলে এসে আমার সামনে এসে দাঁড়ায় আর হাত বাড়িয়ে বলতে থাকে, হ্যালো মিস, আই এম আকাশ অ্যান্ড ইউ। বেশ উৎসুক নিয়ে। আমি কিছু বলতে যাব তার আগেই আরুষ আমার পেছন থেকে সামনে এসে সেই ছেলের হাত ধরে হ্যান্ডশেক করে
দাঁতে দাঁত চেপে বলে, হাই মিস্টার আকাশ, আমি আরুশ খান, অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ সায়রা আরুশ খান। Oh, I see. By the way, your wife so much gorgeous. I have to say. Anyway, I have to go. Nice to meet you. এই বলে সে চলে গেল। আর আরুষ সাইরার হাত চেপে ধরে রাগি চোখে তাকিয়ে বলল, বলেও যাতে কোনো ছেলের সঙ্গে কথা বলতে না দেখি, তা না হলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই বলে আমার হাত ধরে দাঁড়িয়ে থাকে আর তার কিছু ক্লায়েন্টের সাথে কথা বলতে থাকে। এমন সময় স্টেজে একজনের মধ্যে বয়স্ক লোক মাইক নিয়ে বলে ওঠে আর সকলের উদ্দেশ্যে বলা শুরু করে, Ladies and gentlemen, may I have your attention please? সকলেই তখন তার দিকে তাকায়। সকলের দৃষ্টি তখন তারই দিকে। আপনারা সকলেই জানেন আজকের এই পার্টিটি আমি আমার নিউ প্রজেক্ট শুরু করার খুশিতে দিয়েছি, আর তার সাথে আমি 20% পার্টনারশিপ পাওয়ার খুশিতেও। আপনারা হয়তো অনেকেই জানেন না আমার সাথে এই প্রজেক্টে কে কাজ করছেন। আমাকে তার সাথে কাজ করার এই সুবর্ণ সুযোগটি করে দিয়েছে ওয়ান অ্যান্ড অনলি মিস্টার আরুশ খান। হ্যাঁ, সকলে ঠিকই শুনেছেন, আমাদের এই নিউ প্রজেক্টের সাথে মিস্টার আরুশ খান যুক্ত। আর আপনারা জেনে খুশি হবেন তিনি আজ আমাদের মাঝে উপস্থিত, কিন্তু আজ তিনি একা নন, তার সাথে আছে তার বিউটিফুল ওয়াইফ মিসেস সায়রা আরুশ খান। আর আজ আমাদের এই পার্টির মূল কেন্দ্রবিন্দু তাদেরকে ঘিরে। আমি মিস্টার অ্যান্ড মিসেস খানকে রিকোয়েস্ট করব স্টেজে আসতে। প্লিজ কাম অন স্টেজ। তখন আরুষ আমার হাত ধরে স্টেজে নিয়ে যায়, অতঃপর সকলের সামনে আমায় পরিচয় করিয়ে দেয়। তখন সেই লোকটি আবার বলে ওঠে, আমার আরেকটি ছোট রিকোয়েস্ট মিস্টার অ্যান্ড মিসেস খানের কাছে, যদি তিনি আমার এই রিকোয়েস্টটি রাখতেন। জি বলুন মিস্টার রহমান। আমরা সকলেই আপনার অ্যান্ড মিসেস খানের একটি কাপল ড্যান্স দেখতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি একা নই, বরং আজকে উপস্থিত সকল কাপলকে আমার সঙ্গে ডান্স করতে হবে। হোয়াই নট? আই রিকোয়েস্ট প্লিজ অল দ্য কাপল কাম অন দ্য স্টেজ। একে একে স্টেজে সকলেই চলে আসে আর চারিদিকে লাইট অফ হয়ে যায়। একটা ফোকাস লাইট স্টেজে এসে পড়ে আর চারিদিকে মিউজিক বেজে ওঠে। আরুষ আমার এক হাত ওর হাত কাঁধে রাখে, আরেক হাত ওর হাতের ভাঁজে নিয়ে নেয় আর ওর নিজের এক হাত আমার কোমরে রাখে। जितनी दफा देखो तुम्हें करके जोरों से, ऐसा तो कभी होता नहीं मिलके गैरों से। আমাকে একদম কাছে টেনে আনে, তারপর ডান্স করতে থাকে। दूर जाना नहीं तुमको है कसम, खुद से ज्यादा तुम्हें चाहती है सनम। আমার এক আঙুল ধরে ঘুরিয়ে আবার আমায় নিজের সাথে চেপে ধরে। दूर जाना नहीं मुझसे है सनम, खुद से ज्यादा तुम्हें चाहती है सनम। আমাকে ঘুরিয়ে নেয়, তারপর আমাকে নিজের বুকের সাথে চেপে ধরে আর ডান্স করতে থাকে। दिल में जो भी है तेरा ही तो है, चाहो जो मांगे लो रोका किसने। আমার কোমর ধরে উঁচু করে ঘোরায়। कत्ले अगर करना हो करना धीरे से, उफ भी नहीं निकलेंगे मेरे होठ
সেই আগের স্টাইলে আমায় নিজের দিকে ঘোরায়। আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকি। আজ ওর চোখে একদম আলাদা নেশা দেখতে পাচ্ছি। আমার ইচ্ছে করছে ওর এই চোখের নেশায় নিজেকে বিলীন করে দিতে। दूर जाना नहीं तुमको है कसम उससे ज्यादा तुम्हें चाहते हैं सनम। গান স্টপ হয়ে যায় আর চারিদিকে লাইট জ্বলে ওঠে। আমরাও দুইজন একটু সরে আসি। সকলে আমাদের তারিফ করতে থাকে, কিন্তু এর মধ্যেও যে একজোড়া চোখ আমাদের দিকে হিংস্রভাবে তাকিয়েছিল আর আমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছিল। আমরা যখন স্টেজ থেকে নেমে আসি তখন একটা ওয়েটারের সাথে আমি ধাক্কা খাই, যার ফলে আমার গাউনে পানি পড়ে যায়। আমি আরুষকে বলে ওয়াশরুমে চলে যাই এটা মুছতে, কিন্তু যেই না ওয়াশরুমে ঢুকতে যাব তখনই কেউ এসে আমার মুখ চেপে ধরে। আমি হাত ছোড়াছুড়ি করেও তার সাথে পেরে উঠছিলাম না। সে আমায় টেনে পিছনের গেট দিয়ে বাগানের দিকে নিয়ে যায় আর সেখানে গিয়ে আমায় মাটিতে ছুঁড়ে মারে। পুরো রুমে অন্ধকার বিরাজমান, এক থমথমে পরিবেশ। হালকা ফেরি লাইটের আলোতেই সায়রাকে দেখা যাচ্ছে। চুলগুলো এলোমেলো অবস্থায় সে ফ্লোরে হাঁটু মোড়ে বসে মুখ লুকিয়ে কান্না করছে, আর তার দিকে একজোড়া রক্তিম চোখ তাকিয়ে আছে। ভীষণ লাল হয়ে আছে চোখ দুটো, যেন যে কেউ সেই চোখের দিকে তাকালে তার আত্মা শুকিয়ে যাবে। চোখ দেখে মনে হচ্ছে যে এখনই তার চোখ দুটি দিয়ে আগুনের বর্ষণ হবে। সেই চোখ দুটোর মালিক কেউ নয়, বরং আরুষ নিজে। কি হয়েছে তাই ভাবছেন তো? তাহলে চলুন দেখে আসি আসলে কি হয়েছে। স্টেজ থেকে নেমে আসতেই আমি একটা ওয়েটারের সাথে ধাক্কা খাই, যার ফলে আমার গাউনে পানি পড়ে যায়। আমি আরুষকে বলে ওয়াশরুমে চলে যাই এইটা মুছতে, কিন্তু যেই না ওয়াশরুমে ঢুকতে যাব তখন কেউ এসে আমার মুখ চেপে ধরে। আমি হাত ছোড়াছুড়ি করেও তার সাথে পেরে উঠছি না। সে আমায় টেনে পিছনের গেট দিয়ে বাগানের দিকে নিয়ে যায় আর সেখানে গিয়ে আমায় মাটিতে ছুঁড়ে মারে। মাটিতে ছুঁড়ে মারার ফলে আমার হাত খানিকটা ছিলে যায়। আমি সেই দিকে তোয়াক্কা না করে সামনে তাকাই দেখি রুহান দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে রেগে যাই আর উঠে গিয়ে ওর কলার ধরে টান দিয়ে বলি, কি সমস্যা, কি এরকম অসভ্যতার মানে কি? খানিকটা জোর গলায় বলে উঠল। রুহান নিজের কলার ছাড়িয়ে বলে, খবরদার আমার সাথে উঁচু গলায় কথা বলবেন না, তা না হলে এর পরিণতি খুব খারাপ হবে। কি করবে? হ্যাঁ, তুমি কি করবে? ফাঁকা গজাইছিস তাই না? এই ফাঁকা কিভাবে কাটতে হয় তা আমি ভালো করেই জানি। তুমি কি মনে করছো তোমাকে আমি শান্তিতে থাকতে দিব? কোনোদিনও না, তোদের দুইজনকে বরবাদ করে দিব আমি। অনেক হয়েছে, আর না। তোর এই ভালো মানুষের পিছনে লুকিয়ে থাকা নরপশুকে আমি সকলের সামনে তুলে ধরবই। তোর জন্য আমি আমার আরুষের কাছ থেকে এত দূরে, যেখানে আমার ওর ভালোবাসা প্রাপ্য সেখানে আমি আজ ওর ঘৃণা পাচ্ছি। শুধুমাত্র তোর জন্য আজ আমি আরুষকে সব বলে দিব। রুহান এক মুচকি হেসে বলে, তোর কথা শুনলে শোনাস। আমি কিছু বুঝে ওঠার আগেই রুহান আমায় জড়িয়ে ধরে আর একদিক দিয়ে আমার মাথা ওর বুকের মধ্যে জড়িয়ে ধরে, যার ফলে আমি কিছু বলতে পারছিলাম না। আর যেভাবে ধরেছে তার ফলে আমি নড়তেও পারছিলাম না। রুহান এইবার বলতে শুরু করে, তুমি আমায় এত ভালোবাসো তা আমার জানা ছিল না। তুমি যে আমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, তুমি যে আমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না, তাই তো সুযোগ বুঝে আজ এই পার্টিতে তুমি আমার সাথে টাইম স্পেন্ড করবে বলে আসতে বললে। আচ্ছা, এইভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করব বলো? আমার যে আর সইছে না। কবে তুমি আরুষকে দিয়ে প্রপার্টির সব পেপার সাইন করিয়ে সব সম্পত্তি নিজের নামে করাবে আর আমার কাছে চলে আসবে? আমি কিছু বুঝতে পারছি না রুহান কি বলছে না বলছে আর কেনই বা বলছে। আমি সব বুঝে ওঠার আগেই কেউ এসে এক ঝাটকায় আমাকে রুহানের কাছ থেকে আলাদা করে ফেলে আর আমার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। আমি সামনে তাকিয়ে দেখি আরুষ রক্তিম চোখে
আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলার আগেই আরুষ রুহানকে পিটাতে শুরু করে আর বলতে থাকে, তোর সাহস কিভাবে হলো স্যারের কাছে আসার? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। এই বলে মারতে থাকে। সকলেই মারামারির আওয়াজ শুনে বাগানে চলে আসে আর অনেক কষ্টে আরুষকে ছাড়ায়। আরুষ এখনো রাগে ফুঁসতে আছে। আমি নির্বাকের মতো সব দেখছি। কি থেকে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন আরুষ আমায় সকলের সামনে টানতে টানতে নিয়ে আসে আর আমায় গাড়িতে ছুঁড়ে মেরে ফুল স্পিডে গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণ আগে সায়রা লেট হচ্ছিল দেখে আরও সায়রাকে খুঁজতে ওয়াশরুমে যায়, কিন্তু সেখানে না পেয়ে সে ঘাবড়ে যায় আর সায়রাকে খুঁজতে থাকে। একটা ওয়েটারকে জিজ্ঞেস করলে বলে সে না সায়রাকে বাগানের দিকে যেতে দেখেছে, তাই আরুষও বাগানের দিকে যায় আর সামনে যেতে দেখে রুহান সায়রাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, যা দেখে আরুষের মাথা গরম হয়ে যায়। যেহেতু সায়রা উল্টো ঘুরেছিল তাই আরুষকে দেখেনি, কিন্তু রুহান ঠিকই দেখেছিল, তাই সে তখন সায়রাকে জড়িয়ে ধরে ওইসব বলে। বর্তমানে আরুষ সায়রার কান্না দেখে আরও রেগে যায়। আরুর সামনে এসে ওর চুলের মুঠি ধরে ওকে টেনে দাঁড় করায় আর আরেক হাত দিয়ে ওর গাল দুটো চেপে ধরে বলে, তোর কয়জনকে লাগে শুনি? আমার দ্বারা বুঝি হচ্ছে না তোর? আমি তোর মনের জ্বালা বুঝি নিভাতে পারছি না, যে বারবার তোকে রুহানের কাছে যেতে হচ্ছে। এমন কি আছে রুহানের মধ্যে যা আমার মধ্যে নেই? রুহান তোকে এমন কি দিয়েছে যে বারবার তুই ওর কাছেই ছুটে চলে যাস? আমার গাল দুটো চেপে ধরায় আমি কিছু বলতে পারছিলাম না। আর এই সব শোনার পর আমার চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে। তা দেখে আরুষ বলে, একদম নাকা কান্না করবি না। এসব কুমিরের চোখের জল এখন আমায় গলাতে পারবে না। কেন আবার আমায় ধোকা দিতে চাইলে শুনি? আমার টাকা বেশি বলে সব সম্পত্তি নিজের নামে করে আবার সেই রুহানের কাছে যেতে চাইলি কেন রে? কেন? আমি তোকে খুশি রাখতে পারছি না, নাকি তোর ভেতরে জ্বালা মেটাতে পারছি না? বল আমাকে, তোর কাছে কি কখনোই আমি আমার ভালোবাসার দাম পাবো না? হ্যাঁ, এত কিছু করার পরও আমি শুধু তোকেই চেয়েছি, তোকেই আপন করে নিয়েছি, কিন্তু তুই কি করলি? আবার আমাকে ধোকা দিলি, বারবার আমাকে আঘাত করলি। তুই আসলে ভালোবাসার যোগ্যই না। এই বলে আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি কান্না করতে করতে বলি, আমার কথাটা তো শোনো। তুমি যা ভাবছো তা ভুল। আমাকে চুপ, একদম চুপ। তুই কি ভাবিস আমাকে, যে এখন তুই বলবি আর সব মিথ্যা আমি মেনে নেব? এতই বোকা মনে হয় আমাকে? যা দেখেছি নিজের চোখে দেখেছি, আর যা শুনেছি নিজের কান শুনেছি। আসলে এতে তোর কোনো দোষ নেই, সব দোষ আমারই। আমি এক চরিত্রহীনা মেয়েকে ভালোবেসেছি, যার কিনা চরিত্রের কোনো ঠিক নেই, যার নাকি একজনকে দিয়ে হয় না, তার তো 4-5 জন লাগে। নিজের দেহকে তো সবার মাঝে বিলীন করতে ভালো লাগে। যত সব চরিত্রহীনা জানি কোথাকার। একটা মেয়ে সব সহ্য করতে পারে, কিন্তু নিজের চরিত্র নিয়ে কোনো কথা সহ্য করতে পারে না। সায়রাও পারে। সায়রা এসব শুনে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আরুষের সামনে গিয়ে ওর গালে সজোরে একটা থাপ্পড় মারে। সায়রা শরীরের আগে থরথর করে কাঁপছে। আরুষ থাপ্পড় খেয়ে রেগে সায়রাকে কিছু বলতে যাবে তার আগেই সায়রা আবার আরুষের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর চিৎকার করে বলে, ব্যাস, আর না, অনেক বলেছো তুমি। আমার চরিত্র নিয়ে আর একটা কথা আমি সহ্য করব না। আমার চরিত্র নিয়ে কথা বলার তোমার কোনো অধিকার নেই। ভালোবাসি বলে এই না তুমি যা বলবে তা আমি চুপচাপ সহ্য করব। আরে জানো কি তুমি আমি এইসব কেন করেছি? কেন তোমায় দূরে করেছি? কেন তোমায় কষ্ট দিয়েছি? কিছুই তো জানো না। তোমায় যা দেখিয়েছি তাই বিশ্বাস করেছো। এর পিছে থাকা সত্যি তুমি কখনো জানতেও চাও নাই। কতবার বলতে চেয়েছি, কিন্তু তুমি তো শুনতে নারাজ। আরুষ আর সায়রা এর এমন জোরে জোরে কথা বলার ফলে আরুষের বাবা মা ওদের রুমের সামনে এসে হাজির হয় আর দরজা ধাক্কাতে থাকে, কিন্তু ওরা কেউ খোলে না। উল্টো আরো জোরে আরুষের গলা ভেসে আসে। কি বলবি তুই? হ্যাঁ, কি বলবি? তোর বলার মতো কিছু আছে নাকি? আর কিসের সত্যি কথা বলছিস তুই? কোনো সত্যি নেই এইখানে। এইটাই সত্য যে তুই চরিত্রহীনা। ব্যাস, আজ তুমি চুপ থাকবে আর আমি বলবো। অনেক সহ্য করছি আর না। জানতে চাও কেন করেছিলাম সেই দিন এমন? তাহলে শোনো, তোমার জন্য করেছিলাম সব সেই দিন। তোমাকে ওই রুহানের হাত থেকে বাঁচানোর জন্য এইসব করেছিলাম আমি।
তারপরে সায়রা সেই শুরু থেকে আজকের ঘটনা পর্যন্ত সব খুলে বলে। সব শুনে আরুষ স্তব্ধ হয়ে যায়, যে কিছুতেই এসব সে মানতে পারছে না। সে নিজেকেই সামলিয়ে বলে, মিথ্যে, সব মিথ্যে। তুই সব আমাকে বানিয়ে বানিয়ে বলছিস। নিজেকে এত নিচু করো না যে পরে নিজের সাথে নিজের চোখ না মেলাতে পারো। এমন না হয় অনুতাপের আগুনে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাও। আমার কথা মানো না মানো, এটাই সত্যি। আমার কাজ ছিল তোমায় সত্যি জানানো, তা আমি জানিয়ে দিয়েছি। এখন আমার আর কোনো দায়বদ্ধতা নেই। তোমায় আর আমার মতো চরিত্রহীনার চেহারা দেখতে হবে না। চলে যাচ্ছি আমি, আজীবনের জন্য। এই বলে সায়রা গেট খুলে আরুষের বাবা মায়ের সামনে দিয়ে হনহনিয়ে চলে যায়। আরুষের বাবা মা অনেক ডাকার পরেও শুনেনি, তাই তারা আরুষের কাছে যায়। গিয়ে দেখে আরুষ মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আরুষের মা আরুষকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে, কিন্তু আরুষের কোনো হেলদোলি নেই। আরুষের মা আরুষকে ধাক্কা দিতেই আরুষের হুঁশ আসে, আর সে কিছু না বলে বাইরে সায়রার পিছনে চলে যায়। সাথে আরুষের বাবা মা বাসার বাইরে গিয়ে সায়রাকে খুঁজতে থাকে। একটু সামনের দিকে দেখে সায়রা রাস্তার মাঝ বরাবর হেঁটে চলেছে। আরুষ পেছন থেকে অনেকবার সায়রাকে ডাকে, কিন্তু সায়রা শোনে না। এমন সময় আরুষ দেখে একটা ট্রাক ফুল স্পিডে সায়রার দিকে তেড়ে আসছে। তাই আরুষ দৌড়ে সায়রার কাছে যাওয়ার চেষ্টা করে। হঠাৎ আরুষ চিৎকার করে ওঠে, সায়রা! ইন হসপিটাল। সকলেই ওদের সামনে পায়চারি করছে। আরুষ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে আছে সায়রার বাবা মা, আরুষের বাবা মা ও জান্নাত। সকলের চেহারাতে এক দুশ্চিন্তার ছাপ। কিছুক্ষণ পরেই ওটির লাল লাইটটি অফ হয়, আর ভেতর থেকে এক ডাক্তার আর নার্সের কথা বলতে বলতে বের হয়। আরুষ দৌড়ে ডাক্তার কাছে যায়, সাথে সকলেই তার সামনে গিয়ে দাঁড়ায়। ডক্টর, সায়রা কেমন আছে? ও ঠিক আছে তো? কিছু হয়নি তো? কি হলো? আপনি আপনি কথা কেন বলছেন না? কুল ডাউন মিস্টার খান, আমাকেও বলার সুযোগ দিন। বলুন না, সায়রা ঠিক আছে তো? ইস, শি ইজ ফাইন, কিন্তু এখনো সঠিকভাবে বলতে পারছি না, কেননা তিনি বেজোরে মাথায় আঘাত পেয়েছেন। যদি 48 আওয়ারের মধ্যে তার জ্ঞান না ফেরে, তাহলে আমাদের ভয় আছে যে তার হয়তো স্ট্রোক টাইম মেমোরি লস হতে পারে। শর্ট টাইম মেমোরি লস হতে পারে। মানে তিনি হয়তো কিছু কিছু সময় স্মৃতি মুছে যেতে পারে, বা যে কোনো ব্যক্তি বা তার স্মৃতি পুরোপুরি মুছে যেতে পারে, কিন্তু এমন হওয়ার চান্স খুবই কম। তাও আমরা কিছু গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। এই বলে ডাক্তাররা চলে যায়, আর আরুষ সেখানেই ধপ করে বসে পড়ে। তার মাথায় এখন শুধু সেই ডাক্তার বলা কথাগুলোই ভনভন করছে, আর নিজেকে বলছে, তাহলে কি সায়রা তাকে ভুলে চলে যাবে? ভুলে যাবে যে সে আরুষের সায়রা? ভুলে যাবে যে সে আরুষকে ভালোবাসে? না, সায়রা কিছুতেই বলতে পারবে না। আমি ওকে বলতে দেব না। ওকে আমাকে মনে রাখতেই হবে। তখন জান্নাত এসে আরুষের কাঁধে হাত রাখে, আর তা দেখে আরুষ বলে, সব দোষ আমার, তাই না জান্নাত? আজ আমার জন্য সায়রার এমন অবস্থা, তাই না? আমি ওকে বাঁচাতে গিয়ে নিজে আঘাত করে ফেললাম। আমি অনেক বাজে, তাই না? আজ ওর এই অবস্থার জন্য শুধু আমি তাই। কেন যে আমি ওকে ওর কথাগুলো শোনালাম না? কেন? দেখেন ভাইয়া, আমি জানি না আপনাদের মাঝে কি হয়েছে, কিন্তু এতটুকু বুঝেছি যে হয়তো অনেক বড় কিছু হয়েছে, যার জন্য আজ আপনাদের দুজনের আজ এই অবস্থা। কিন্তু আজ সায়রার সাথে যা হয়েছে তা অনিচ্ছাকৃত। আপনি তো ওকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সায়রা আঘাত পেয়ে যায়। এটাতে তো আপনার দোষ নেই। না, আমারই দোষ। না আমি ওকে সব বলতাম, আর না ও আমার সঙ্গে রাগ করে বের হতো, আর এইসব হতো। কি হয়েছিল তখন তাই তো ভাবছেন? তাহলে চলুন কিছু সময় আগে গিয়ে ঘুরে এসে দেখি কি হয়েছিল। যখন আরুষ বাসার সামনে গিয়ে সায়রাকে খুঁজতে থাকে, তখন একটু সামনে গিয়ে দেখে সায়রা রাস্তার মাঝ বরাবর হেঁটে চলেছে। আরুষ পেছন থেকে অনেকবার সায়রাকে ডাকে, কিন্তু সায়রা শোনেনি। এমন সময় আরুষ দেখে একটা ট্রাক ফুল স্পিডে সায়রার দিকে তেড়ে আসছে। তাই আরুষ দৌড়ে সায়রার কাছে যাওয়ার চেষ্টা করে, আর এদিকে সায়রাকে বাঁচিয়ে ফেললেও সে সায়রাকে নিয়ে রোডের অন্য পাশে ফেলে, আর ট্রাকটিও অন্য পাশ দিয়ে চলে যায়। আরুষ ভয়ে সায়রাকে আগলে রাখে, কিন্তু শেষ
আর রক্ষা হয়নি। আরুষ উঠে যখন সায়রাকে উঠাতে যায় তখন সে দেখে পাশে রক্ত। তা দেখে আরুষ ভয় পেয়ে যায়। সে আস্তে আস্তে সায়রাকে ডাকতে থাকে, কিন্তু না, সায়রার কোনো হেলদোল নেই। সে সায়রাকে নিজের বাহু ধরে নিতে দেখে সায়রা যেখানে পেয়েছিল সেখানে একটা বড় ইটের টুকরা, আর ইটের গায়ে রক্ত, আর সায়রার মাথা থেকে অনর্গল রক্ত পড়েই চলেছে। আরুষের বুঝতে দেরি নেই কি হয়েছে। তখন আরুষ চিৎকার করে বলে ওঠে, সায়রা, সায়রা, চোখ খোলো, এই সায়রা। তখন আরুষের বাবা মা আসে আর সায়রার এমন অবস্থা দেখে তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটালের জন্য রওনা দেয়। যা হওয়ার হয়ে গেছে, তা তো এখন আমরা বদলাতে পারবো না। এখন আল্লাহ বাদে কেউ আমাদের সাহায্য করতে পারবে না। এই কথা শুনে আরুষ আর দেরি না করে উজু করতে চলে যায় আর হসপিটালে নামাজ ঘরে গিয়ে নামাজ পড়তে থাকে। মোনাজাতের সময় চিৎকার করে কান্না করতে থাকে আর আল্লাহর নিকটে সায়রাকে ভিক্ষা চাইতে থাকে। আরুষের এমন পাগল দেখে সবার চোখেই পানি চলে আসে। 18 ঘন্টার মাথায় সায়রার জ্ঞান ফিরে আসে। সকলেই আল্লাহকে শুকরিয়া আদায় করে। আরুষের খবর পাওয়ার সাথে আল্লাহকে শুকরিয়া আদায় করে এবং দ্রুত সায়রার কাছে যায়। সায়রা আস্তে আস্তে চোখ খুলে চারিদিকে সকলকে দেখে উঠে ঘিরে দাঁড়িয়ে আছে তাকে। সকলেই একে একে সায়রাকে এইটা সেটা জিজ্ঞেস করে। সায়রা হুম হ্যাঁ করে জবাব দেয়। আরুষ দূর থেকে দাঁড়িয়ে সায়রাকে দেখছিল। একে একে সকলেই বেরিয়ে যায়। সায়রা দরজার দিকে তাকাতেই আরুষকে দেখতে পায়। সে আরুষকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। আরুষ ধীর পায়ে সায়রার দিকে যায়। একটা চেয়ার টেনে সায়রার সামনে বসে। ওর হাত দুটো নিজের হাতের ভাঁজে নেয়। সায়রা এখন অন্যদিকে মুখ করে শুয়ে আছে। কি, আমার দিকে তাকাবে না? কথা বলবেন আমার সাথে? সায়রা অবাক হয়ে আরুষকে দেখছে, কেননা আরুষ আজ প্রথমবার ওকে তুমি করে বলছে। কিন্তু অতঃপর নিজেকে সামলিয়ে আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আমি জানি আমার কোনো ক্ষমা নেই। আমি তোমার কাছে ক্ষমা চাইব না। তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু তা আমার কাছে থেকে। আমি তোমার দেওয়া সকল শাস্তি মাথা পেতে নেব। তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি বাঁচবো না তোমাকে ছাড়া। তুমি আমায় চোখের সামনে যা দেখেছি, যা বলেছ, আমি তাই বিশ্বাস করেছি। কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা সত্যটা আমি বুঝতে পারিনি তোমার ভালোবাসা। সরি ফর দ্যাট। তুমি আমাকে বারবার সত্যি বলতে চেয়েছো, কিন্তু আমি শুনতে চাইনি। প্রত্যেকবার আমি তোমাকে অপমান করেছি, তোমার ভালোবাসাকে মিথ্যে বলেছি। মাফ করে দিও। না আছে তোমার প্রতি অভিমান, না আছে রাগ, না আছে অভিযোগ। দোষ তো আর তোমার না, আমার। আমি এই তোমায় নিজের থেকে বেশি ভালোবেসেছিলাম, তাই তো আজকে আমার তার মূল্য দিতে হচ্ছে। আমি নিজেই ভেঙে গেছি, আমি নতুন করে সব শুরু করতে চাই, কিন্তু তা তোমার সাথে না, নিজের মতো করে। আমি আর সবার মতো স্বার্থপর হতে চাই না, নিজের জন্য ভাবতে চাই। সবার কথা ভাবতে ভাবতে আজ আমি নিজেই সব হারিয়েছি, পদে পদে অপমানিত হয়েছি, চরিত্রহীন প্রমাণিত হয়েছি। আর চাই না কোনো অপবাদ। তুমি আমার কাছে থাকলে আমার সেই কথাগুলো বারবার তাড়া করে, আমাকে আরো কষ্ট দেয়। বারবার তোমার বলা কথাগুলো আমার কানে বাজে। আমি আর পারবো না এইসব সহ্য করতে। তাই বলে তুমি চলে যাও এইখান থেকে, থাকতে দাও আমার মতো করে আমাকে। বলেই হু হু করে কেঁদে দেয় সায়রা। আরুষ তা দেখতে পারছে না, তার কষ্ট হচ্ছে খুবই। তাই আরুষ সায়রার কাছে যেয়ে তাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে। সায়রা ছোটার চেষ্টা করে কিন্তু পারে না। একে তো শরীর দুর্বল, তার উপরে হাতে ক্যানেলা লাগানো। তাই সায়রা চুপচাপ আরুষের বুকে মাথা রেখে কান্না করে যাচ্ছে। একটা সময় সায়রা কান্না অফ করে। তা দেখে আরুষ সায়রার কাছে যেয়ে তার কপালে চোখ বন্ধ করে গভীর চুমু দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। সূর্য অস্ত গিয়েছে, চারিদিকে অন্ধকার ছড়িয়ে দিয়েছে। রাস্তার পাশে সোডিয়ামের লাইটের আলোয় আলোকিত হচ্ছে রাস্তাঘাট। ব্যস্ত এই শহরে ছুটে চলেছে সব। সকলেই সকলের কাজে ব্যস্ত, কারো সময় নেই কাউকে দেখায়। পার্কের এক বেঞ্চে বসে আছে আরুষ, মাথায় দুটো হাত চেপে। চোখ দিয়ে অনবরত পানি পড়েই চলেছে। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু আজ আরুষ তা মানতে পারছে না, কেননা তার চোখের পানি যে আজ বাদ মানছে না। আরুষ এখন নিজের জীবনের হিসাব মেলাচ্ছে, কি থেকে আজ কি হয়ে গেল। এক সময় সে যার ভালোবাসা ছিল, আজ সেই তার থেকে দূরে।
একসময় সায়রা আরুষের ভালোবাসার জন্য এমন ছটফট হতো, আর আরুষ আরুষ বুঝতে পারছে না তার কি করা উচিত। সে কি পারবে সায়রাকে দূরে যেতে দিতে? পারবে কি সায়রা ছেড়ে থাকতে? না, সে পারবে না, কোনো মতেই পারবে না। আরুষ যখন এইসব ভাবছে তখন কেউ এসে ওর কাঁধে হাত রাখে। এতে ওর ভাবনায় ছেদ পড়ে। সে মাথা তুলে তাকিয়ে দেখে জান্নাত। জান্নাত চুপচাপ এসে আরুষের পাশে বসে। আরুষ জান্নাতকে দেখে নিজের চোখের পানি মুছে ফেলে। আজ জান্নাতের আরুষের উপরে মায়া হচ্ছে। চুলগুলো পুরো অগোছালো, চোখগুলো একদম লাল হয়ে ফুলে উঠেছে। গালের এক কোণে পানি চিকচিক করছে। সাদা শার্টের মধ্যে থোকা থোকা রক্তের ছাপ স্পষ্ট। এত তাড়াতাড়ি হার মেনে গেলেন ভাইয়া? এত সহজে হেরে যেতে দিলেন নিজের ভালোবাসাকে? কে বলেছে আমি হেরে গেছি বা আমি হার মেনে নিয়েছি? তা না হলে এখানে একা বসে বসে কেন নিজের চোখে জল ফেলছেন শুনি? নিজেকে স্ট্রং করছি, যাতে পরবর্তীতে এই আবদ্ধ চোখের জল যেন আর না পড়ে। আর তার থেকেও বড় কথা, নিজেকে টাইম দিচ্ছে যে আমার এখন কি করা উচিত। একবার যদি সায়রার কথাগুলো শুনতাম তাহলে আজ হয়তো পরিস্থিতিটা এমন হতো না। আমি বলবো না দোষ এখানে শুধু আপনার। আপনাকে তেমন দোষ দিতে পারছি না, কেননা আপনাকে যা বোঝানো হয়েছে তাই বুঝেছেন। কিন্তু তারপরও আপনার নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখার দরকার ছিল। জানেন সায়রা নির্ভয়ে আপনাকে সেই কথাগুলো কিভাবে বলেছিল? আরুষ এইবার জিজ্ঞাসু দৃষ্টিতে জান্নাতের দিকে তাকায়। কেননা ওর বিশ্বাস ছিল যে আপনি ঠিক ধরে ফেলবেন যে ও মিথ্যে বলেছে। ও যে কোনো কারণে বাধ্য হয়ে এসব করছে তা আপনি বুঝতে পারবেন, কেননা আপনি সায়রাকে ছোট থেকে চিনতেন। আর সব থেকে ভালো আপনি ওকে চিনতেন। ওর হঠাৎ এমন বিহেভিয়ার করার পেছনের যে কোনো কারণ আছে তা আপনার 1 মিনিটে বোঝার কথা ছিল, কিন্তু আফসোস আপনি তা বোঝেননি। আপনি শুধু ওর মুখে বলা কথার উপরই বিশ্বাস করেছিলেন, ওর মনের কথাটা বুঝতে একবারও চেষ্টা করেননি। অবিশ্বাস করেছিলেন ওকে আর ওর ভালোবাসাকে। কিন্তু তাও সায়রা আপনার প্রতি নিজের ভালোবাসার কমতে দেয়নি। সকল কষ্ট মুখ বুজে সহ্য করেছে, কেননা ওর নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল যে আপনি ঠিক তার হবেন। আর ঠিকই আপনি ওরই হলেন। বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে ওকে। আদৌ কি সে আমাকে মাফ করবে, মেনে নেবে আমাকে? একটা কথা মনে রাখবেন ভাইয়া, যদি দেখেন ভালোবাসার মানুষটিকে আপনি কিছুতেই ক্ষমা করতে পারছেন না, তাহলে ভেবে নিবেন যে আপনার মনের মধ্যে কখনো তার জন্য ভালোবাসাই ছিল না। কারণ ভালোবাসার মানুষ যতই কষ্ট দিক না কেন তার উপর রাগ করে থাকা যায় না, আর তাকে কষ্টও দেওয়া যায় না। তাকে কষ্ট দিলে নিজেকে তার থেকে বেশি কষ্ট অনুভব করতে হয়। হয়তো কিছু সময় রাগ অভিমানের জন্য ভালোবাসার প্রকাশ করা যায় না, কিন্তু তাই বলে ভালোবাসা কমে গেছে তা ভাবা বোকামি। তাই বলছি আপনার এখন সর্বপ্রথম দায়িত্ব সায়রার রাগ ভাঙানো, আর কে আপন করে নেওয়া, ও না চাওয়া সত্ত্বেও ওকে নিজের সাথে বেঁধে রাখা। আর বাকি আপনার কি কি করতে হবে তা তো আপনার থেকে আমার থেকে আপনিই ভালো জানেন। আরুষ এতক্ষণ মন দিয়ে জান্নাতের কথাগুলো শুনছিল। জান্নাতের কথা সে বুঝে গিয়েছে যে তার কি করতে হবে। সে জান্নাতকে বলে, থ্যাঙ্কস জান্নাত, আজ তুমি না থাকলে হয়তো আমি সঠিক ডিসিশনটা নিতে পারতাম না। এখন আমি জানি আমার কি করতে হবে। এই বলে একগাল হেসে দিল। ইন হসপিটাল সায়রা চোখ বন্ধ করে শুয়ে আছে। এমন সময় তার দম বন্ধ হয়ে আসতে শুরু হলো। শ্বাস নিতে কষ্ট হতে থাকে। সে চটজলদি চোখ খুলে যা দেখলো তাতে ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে। আরুষ ওর ঠোঁট দুটো আঁকড়ে ধরেছে। আরুষ যে এমন পরিস্থিতি এমন জায়গায় এমন কিছু করতে পারে তা সায়রার কল্পনার বাইরে। সায়রা নিজেকে সামলিয়ে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। এক হাত দিয়ে ধাক্কা দিতে থাকে আরুষকে, কিন্তু আফসোস সে চুল পরিমাণও আরুষকে সরাতে পারেনি। কিছুক্ষণ পর আরুষ সরে আসে আর সায়রা রেগে বলে, হোয়াট দ্য হেল, এসবের মানে কি? কোন সবের? না জানার ভান করে বললাম। তুমি ভালো করেই জানো আমি কিসের কথা বলছি। একটু আগে এটা কি করলে তুমি? ও ওইটা? কেন তুমি বোঝো না আমি কি করছি? বউকে আদর করছি। আপনি না আমায় বউ মানেন না, তাহলে এখন আবার বউয়ের কাছে আসছেন কেন? তাও আবার আমার মতো চরিত্রহীনার কাছে। হুম, তুমি চরিত্রহীনা নও, বরং তুমি তো ফুলের মতো পবিত্র। তোমার সাথে কারো তুলনা হয় না। আর হ্যাঁ, কে বলেছে আমি তোমাকে বউ মানি না? আমি তো মনে প্রাণের শিরায় উপশিরায় ধমনী হৃৎপিণ্ড কলিজা হাত পা কান চোখ গলা সব কিছু দিয়ে শুধু তোমাকেই আমার বউ মানি। কিন্তু আমি এখন তোমাকে স্বামী হিসেবে মানি না।
So stay away from me, got it? No, I don't got it.